ঠাকুর, শ্রী রামকৃষ্ণ, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি কথামৃত থেকে পাঠ। আজ শোনাব শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম ভাগের দশম খণ্ডের অষ্টম পরিচ্ছেদ বা শেষ পরিচ্ছেদ। অনুগ্রহ করে পুরোটা মন দিয়ে শুনবেন। যদি ভালো লাগে একটি লাইক করে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং রামকৃষ্ণ অনুরাগীদের শেয়ার করে দেবেন। কমেন্টে মতামত অবশ্যই জানাবেন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে দেবেন। ধন্যবাদ। শুরু করছি অষ্টম পরিচ্ছেদ। প্রতাপকে শিক্ষা, ব্রাহ্ম সমাজ ও কামিনী কাঞ্চন। প্রতাপ বললেন, যারা মহাশয়ের কাছে আসেন তাদের ক্রমে ক্রমে উন্নতি হচ্ছে তো? শ্রী রামকৃষ্ণ বললেন, আমি বলি যে সংসার করতে দোষ কি? তবে সংসারে দাসীর মতো থেকো, গৃহস্থের সাধন। দাসী মনিবের বাড়ির কথাই বলে আমাদের বাড়ি, কিন্তু তার নিজের বাড়ি হয়তো কোনো পাড়াগাঁয়। মনিবের বাড়িকে দেখিয়ে মুখে বলে আমাদের বাড়ি, মানে জানে যে ও বাড়ি আমাদের নয়, আমাদের বাড়ি সেই পাড়াগাঁয়। আবার মনিবের ছেলেকে মানুষ করে আর বলে, হরি আমার বড় দুষ্টু হয়েছে, আমার হরি মিষ্টি খেতে ভালোবাসে না। আমার হরি মুখে বলে বটে, কিন্তু জানে যে হরি আমার নয়, মনিবের ছেলে। তাই যারা আসে তাদের আমি বলি, সংসার করো না কেন, তাতে দোষ নাই, তবে ঈশ্বরেতে মন রেখে করো। যেন যে বাড়িঘর পরিবার আমার নয়, এ সব ঈশ্বরের, আমার ঘর ঈশ্বরের কাছে। আর বলি যে তার পাদপদ্মে ভক্তির জন্যে ব্যাকুল হয়ে সর্বদা প্রার্থনা করবে। বিলাতের কথা আবার পড়িল। একজন ভক্ত বলিলেন, আজকাল বিলাতের পণ্ডিতেরা নাকি ঈশ্বর আছেন এ কথা মানেন না। প্রতাপ বললেন, মুখে যে যাই বলুন, আন্তরিক তাঁরা যে কেউ নাস্তিক তা আমার বোধ হয় না। এই জগতের ব্যাপারের পেছনে যে একটা মহাশক্তি আছে এ কথা অনেককেই মানতে হয়েছে। শ্রীরামকৃষ্ণ বললেন, তাহলে হলো, শক্তি তো মানছে, নাস্তিক কেন হবে? প্রতাপ, তাছাড়া ইউরোপের পণ্ডিতরা মরাল গভর্নমেন্ট, সৎকার্যের পুরস্কার আর পাপের শাস্তি এই জগতে হয় এ কথাও মানেন। অনেক কথাবার্তার পর প্রতাপ বিদায় লইতে গাত্রোত্থান করিলেন। শ্রীরামকৃষ্ণ প্রতাপের প্রতি, আর কি বলবো তোমায়, তবে এই বলা যে আর ঝগড়া বিবাদের ভেতর থেকো না। আর এক কথা, কামিনী কাঞ্চনেই ঈশ্বর থেকে মানুষকে বিমুখ করে, সেদিকে যেতে দেয় না। এই দেখো না, সকলেই নিজের পরিবারকে সুখ্যাত করে, সকলের হাস্য, তা ভালোই হোক আর মন্দই হোক। যদি জিজ্ঞাসা করো তোমার পরিবারটি কেমন গা, অমনি বলে, আজ্ঞে খুব ভালো। প্রতাপ, তবে আমি আসি। প্রতাপ চলিয়া গেলেন। ঠাকুরের অমৃতময়ী কথা, কামিনী কাঞ্চন ত্যাগের কথা সমাপ্ত হইল না। সুরেন্দ্রের বাগানের বৃক্ষস্থিত পত্রগুলি দক্ষিণা বায়ু সংঘাতে দুলিতেছিল ও মর্ম শব্দ করিতেছিল। কথাগুলি সেই শব্দের সঙ্গে মিশাইয়া গেল। একবার মাত্র ভক্তদের হৃদয় আঘাত করিয়া অবশেষে অনন্ত আকাশে লয় হইল। কিন্তু প্রতাপের হৃদয় কি এ কথা প্রতিধ্বনিত হয় নাই? কিয়ৎক্ষণ পরে শ্রীযুক্ত মণিলাল মল্লিক ঠাকুরকে বলিতেছেন, মহাশয়, এই বেলা দক্ষিণেশ্বরে যাত্রা করুন। আজ সেখানে কেশব সেনের মা ও বাড়ির মেয়েরা আপনাকে দর্শন করতে যাবেন। তারা আপনাকে না দেখতে পেলে হয়তো দুঃখিত হয়ে ফিরে আসবেন। কয়েক মাস হইল কেশব স্বর্গারোহণ করিয়াছেন, তাই তার বৃদ্ধ মাতা ঠাকুরানী পরিবার ও বাড়ির অন্যান্য মেয়েরা ঠাকুরের দর্শন করিতে যাইবেন। শ্রী রামকৃষ্ণ মণিমল্লিকের প্রতি, রোশো বাপু, একে আমার ঘুমটুম হয় নাই, তাড়াতাড়ি করতে পারি না। তারা গেছে, তার কি করব? আর সেখানে তারা বাগানে বেড়াবে চেড়াবে, বেশ আনন্দ হবে। কিয়ৎক্ষণ বিশ্রাম করিয়া ঠাকুর যাত্রা করিতেছেন, দক্ষিণেশ্বরে যাইবেন। যাইবার সময় সুরেন্দ্রের কল্যাণ চিন্তা করিতেছেন। সব ঘরে এক একবার যাইতেছেন আর মৃদু মৃদু নামোচ্চারণ করিতেছেন। কিছু অসম্পূর্ণ রাখিবেন না।
তাই দাঁড়াইয়া দাঁড়াইয়া বলিতেছেন, আমি তখন নুচি খাই নাই, একটু নুচি এনে দাও। আমি তখন নুচি খাই নাই, একটু নুচি এনে দাও। কণিকামাত্র লইয়া খাইতেছেন আর বলিতেছেন, এর অনেক মানে আছে। নুচি খাই নাই মনে হলে আবার আসবার ইচ্ছে হবে। সকলের হাস্য। মণিমল্লিক সহাস্যে, বেশ তো, আমরাও আসতাম। ভক্তেরা সকলে হাসিতেছেন। অষ্টম পর্ব এখানেই শেষ হলো। নমস্কার।